সচিবালয়ের সামনে সংঘর্ষ, আহত ৮০ জন ঢামেকে। এদিকে খুনি হাসিনা রেখে যাওয়া বাতিল বিমান চলবে না বলেছেন রাশেদ প্রধান। জানাবো অভ্যুত্থান দমনে গুলির নির্দেশ হাসিনার, আইনি নাকি বেআইনি। এবং সর্বশেষ জানাবো বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সচিবালয়ের সামনে সংঘর্ষ, আহত ৮০ জন ঢামেকে। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপে আহত ৮০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, আজ বিকালের দিকে আহত অবস্থায় একজন সাংবাদিক সহ আনুমানিক ৮০ জনকে জরুরি বিভাগে আনা হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি। এর আগে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ চেয়ে সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বিকাল 4:45টার দিকে শিক্ষার্থীরা ফটক খুলে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। এরপর সচিবালয়ের ভেতর পার্কিং অবস্থায় থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। গাড়ি ভাঙচুরের জেরে শিক্ষার্থীদের ওপর চড়াও হন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে দেন। এরপর সচিবালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় লাঠিপেটা করেন আইন শৃঙ্খলা বাহিনী। সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ শোনা গেছে। এছাড়া কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়েছে। খুনি হাসিনা রেখে যাওয়া বাতিল বিমান চলবে না বলছেন রাশেদ প্রধান। জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, দক্ষিণ এশিয়ার নিরাপত্তার দোহাই দিয়ে ভারত আমাদের উন্নত মানের বিমান কিনতে বরাবর বাধা দিয়েছে। প্রভুকে তুষ্ট রাখতে এবং অর্থ লোপাটের উদ্দেশ্যে আওয়ামী সরকার পুরাতন মডেলের বিমান ক্রয় করেছে। গতকাল মাইলস্টোনের দুর্ঘটনা প্রথম নয়। এরকম দুর্ঘটনা আমরা 2015, 2018 এবং 2024 সালেও দেখেছি। কথাবার্তা পরিষ্কার, দুর্ঘটনার নামে খুন আর মেনে নেওয়া হবে না। খুনি হাসিনা রেখে যাওয়া বাতিল বিমান চলবে না। আজ 22 জুলাই বাদ আসর পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। রাশেদ প্রধান বলেন, নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। জাকবা পূর্ব ঘোষিত জামালপুর গণসংযোগ আজ স্থগিত থাকবে। পুরাতন বিমান পরিত্যক্ত ঘোষণা ও নতুন বিমান ক্রয় করে বিমান বাহিনীকে আধুনিকায়ন করতে হবে। আহতদের সুচিকিৎসা ব্যবস্থা করতে হবে। হতাহতের সঠিক তথ্য প্রকাশ করে ক্ষতিপূরণ দিতে হবে। রাষ্ট্রীয় শোকের দিন এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে এত বিলম্ব হওয়ার কারণ জানতে চাই। অভ্যুত্থান দমনে গুলির নির্দেশ হাসিনার, আইনি নাকি বেআইনি। দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন ক্ষমতা আঁকড়ে রাখতে গত বছরের জুলাইয়ে আওয়ামী লীগ সরকারের ক্ষমতার গণহত্যার ঘটনায় নতুন করে আলোড়ন তুলেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির একটি অনুসন্ধানী প্রতিবেদন। দ্য ব্যাটল ফর বাংলাদেশ, ফল অফ শেখ হাসিনা শিরোনামের ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই আইন শৃঙ্খলা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের আদেশ দেন। সেই আদেশ দেওয়ার একটি ফোন কলও প্রচার করে তারা। জাতিসংঘের তদন্ত প্রতিবেদন অনুসারে জুলাই আগস্টের অভ্যুত্থান দমনে নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের ক্যাডারদের গুলি, নির্যাতন সহ সহিংসতায় নিহত হন অন্তত 1400 জন। আইনবিদদের মতে, যেহেতু এসব হত্যাকাণ্ডের নির্দেশ সরাসরি প্রধানমন্ত্রী পর্যায় থেকে এসেছে, তাই রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের দায় শেখ হাসিনার উপরই বর্তায়। এই প্রেক্ষাপটে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। আইনবিদরা জানিয়েছেন, পুলিশ আত্মরক্ষা ব্যতীত প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে পারে না। আর কোনো কারণে পরিস্থিতির অবনতি হলে কোনো প্রাণঘাতী অস্ত্র বা গুলির ব্যবহার করতে হলে অবশ্যই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনি না থাকলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা না থাকলে ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুমতি নেওয়া বাধ্যতামূলক। ম্যাজিস্ট্রেট বা এ ধরনের কর্মকর্তা ছাড়া অন্য কোনো রাষ্ট্রীয় কর্তৃপক্ষের গুলির মতো অস্ত্র প্রয়োগের আদেশ দেওয়ার কোনো সুযোগ আইনে নেই। তাই যিনি এ ধরনের আদেশ দেবেন, আইনের দৃষ্টিতে তিনিই অপরাধী। মানুষের জানমালের ক্ষতি করলে বা সরকারি সম্পদ বিনষ্ট করলে বা সে ধরনের আশঙ্কা তৈরি হলে পুলিশকে ওই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আইনি অধিকার দেওয়া হয়েছে। পুলিশের এই অধিকার মূলত প্রয়োগ হয় দণ্ডবিধি 1860, পুলিশ আইন 1861, ফৌজদারি কার্যবিধি 1858
1997 এবং পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল 1943 সালের মাধ্যমে। সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, পিআরবি 153 ধারা অনুযায়ী 3টি ক্ষেত্রে পুলিশ গুলি চালাতে পারে। প্রথমত, আত্মরক্ষা বা সম্পত্তি রক্ষার্থে। এসব ধারায় একজন সাধারণ নাগরিকের মতো পুলিশও আত্মরক্ষার্থে প্রয়োজনে অন্যের প্রাণহানির অধিকার রাখেন। দ্বিতীয়ত, কোনো পরিস্থিতিতে গ্রেপ্তার করতে। তৃতীয়ত, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য। কার্যবিধি 127 ও 128 ধারা বিধান অনুযায়ী বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে গুলির মতো চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার আগে পুলিশকে আরও কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। এক্ষেত্রে কোটা সংস্কার আন্দোলন গুলি চালানো বন্ধের নির্দেশনা দিয়ে হাইকোর্টে করা একটি রিট পিটিশনে আদেশের গত বছর 5ই আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ কিছু পর্যবেক্ষণ দিয়েছেন। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে গুলি প্রয়োগের বিষয়ে পর্যবেক্ষণে বলা হয়, যদি কেউ আইন লঙ্ঘন করে তবে পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থা রাবার বুলেট, টিয়ারশেল ব্যবহার করতে পারবে। আইনের লঙ্ঘন না হলে বা দাঙ্গা না বাঁধলে কোনো তাজা গুলি ব্যবহার করা যাবে না। সাধারণভাবে প্রত্যেক ব্যক্তির সভা সমাবেশে ব্যক্তি স্বাধীনতার অধিকার সংবিধানে দেওয়া হয়েছে। সংবিধানের 60টি অনুচ্ছেদে বলা হয়েছে, জনশৃঙ্খলা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্র অবস্থার সমবেত হইবার এবং জনসভা ও শোভাযাত্রায় যোগদান করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে। তবে এই সমাবেশ অনেক সময় বেআইনি সমাবেশে পরিণত হয়। ফৌজদারি কার্যবিধি 141 ধারা অনুযায়ী 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ বেআইনি সমাবেশ হবে যদি প্রথমত সরকারি কর্মচারীকে আইনানুগ ক্ষমতা প্রয়োগে অপরাধমূলক বল প্রয়োগ বা বল প্রয়োগের হুমকি প্রদান করা হয়। দ্বিতীয়ত, কোনো আইনগত ব্যবস্থা বাস্তবায়নে বাধা দেওয়া হয়। তৃতীয়ত, দুষ্কর্ম বা অপরাধমূলক অনধিকার প্রবেশ বা অন্যবিধ অপরাধ সংগঠন করা হয়। চতুর্থত, কোনো ব্যক্তির প্রতি অপরাধমূলক বল প্রয়োগ বা বল প্রয়োগের হুমকি দিয়ে সম্পত্তির অধিকার ও আনুষঙ্গিক অধিকার থেকে বঞ্চিত করা হয়। এবং পঞ্চমত, প্রথমে বেআইনি না হলেও পরে যদি তা বেআইনি সমাবেশে পরিণত হয় আর এই ধরনের সমাবেশে মারাত্মক কষ্ট সহ অংশ নিলে উক্ত আইনে 148 ধারা মোতাবেক তাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এই ধরনের সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে চূড়ান্ত ব্যবস্থা হিসেবে পুলিশ গুলি চালাতে পারে। কে গুলির আদেশ দিতে পারেন? পুলিশ রেগুলেশনের পুলিশ রেগুলেশনের প্রবিধান 145 অনুসারে দাঙ্গা ও গোলযোগের সময় পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার ও সশস্ত্র পুলিশ দল মোতায়েন করতে পারে। একই আইনের প্রবিধান 151 অনুসারে যখন কোনো দাঙ্গা দমন বা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য নিয়োজিত একটি সশস্ত্র দলের সঙ্গে একজন ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকেন, তখন এক পুলিশ দলের অধিনায়ক কর্তৃক পুলিশের দায়িত্ব বিন্যাস কাজে তিনি হস্তক্ষেপ করবেন না। কখন বল প্রয়োগ করতে হবে এবং কখন গুলিবর্ষণ করতে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য তিনি দায়ী থাকবেন। যখন প্রয়োজন দেখা দেয় তখন তিনি পুলিশ দলের অধিনায়ককে বল প্রয়োগ বা গুলি চালানোর নির্দেশ দেবেন, কিন্তু এ ধরনের নির্দেশাবলী প্রদানের পর তা প্রতিপালনের জন্য দলবিন্যাসের এরূপ অফিসারের বিবেচনা ব্যাহত করবে না। প্রবিধান 153 এর গ এর 2 ধারা নির্ধারিত সতর্কবার্তা প্রচার করবেন। প্রবিধান 155 এর ঘ এর অধীনে গুলি চালানো বন্ধ করার জন্য অধিনায়ককে নির্দেশ দানের ক্ষমতা তার আছে। যখন আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হয় তখন তিনি প্রবিধান 156 এর গ এর অধীনে বর্ণিত একটি প্রতিবেদন দাখিল করবেন। ম্যাজিস্ট্রেট ছাড়াও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদূর্ধ্ব কর্মকর্তা গুলির আদেশ দিতে পারবেন। প্রবিধান 153 এর গ এর 3 বলা হয়েছে, দাঙ্গা দমনে অথবা দাঙ্গাকারী জনতাকে ছত্রভঙ্গ করার কাজে নিয়োজিত সব পদমর্যাদার পুলিশ সদস্য গুলিবর্ষণের পূর্বে একজন ম্যাজিস্ট্রেট, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তার থেকে ঊর্ধ্বতন পদমর্যাদার কোনো পুলিশ অফিসারের আদেশের জন্য অপেক্ষা অবশ্যই করবেন। এ বিষয়ে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, গুলি করার আগে অনেকগুলো বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হয়। গুলিবর্ষণের সিদ্ধান্ত একটি চরম ও শেষ ব্যবস্থা এবং অনেকবার সতর্কবাণী প্রদান করতে হবে। এখানে অনেকবার শব্দটি ব্যবহারের মাধ্যমে সতর্কবাণী প্রদান করাকে সত্যিকারের সতর্কবাণী প্রদান করা বোঝানো হয়েছে, যাতে সমাবেশকারীরা বুঝতে পারেন তাদের শারীরিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এরপরও যদি তারা সরে না যান তখন চূড়ান্ত ব্যবস্থা। বিবিসির প্রতিবেদনে প্রচারিত এক কর্মকর্তার সঙ্গে ফোন আলাপে শেখ হাসিনা বলতে শোনা যায়, আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছি, এখন লেথাল উইপন ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে। বিবিসি বলছে, তারা বাংলাদেশি কর্তৃপক্ষ নিজস্ব উপায়ে যাচাই করে কল রেকর্ডের প্রাথমিক সত্যতা পেয়েছে। এই প্রতিবেদনের প্রকাশের পর এই হত্যাকাণ্ডের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এক ফেসবুক পোস্টে উল্লেখ করেন, মন্তব্য নিষ্প্রয়োজন, নিজের চোখেই দেখে নিন। এই কল রেকর্ড উদ্ধার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী কর্মকর্তা। এটা ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন। আন্দোলনকারীদের এভাবে গুলির আদেশ দেওয়ার এখতিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ছিল কিনা জানতে চাইলে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, আইন অনুযায়ী পারেন না, আদেশ দেওয়াটাই বেআইনি। প্রাইম মিনিস্টার ওয়াজ দ্য চিফ এক্সিকিউটিভ, শি ডাজ নট হ্যাভ এনি অথরিটি
অথরিটি টু অর্ডার, অর্থাৎ প্রধানমন্ত্রী ছিলেন নির্বাহী প্রধান, তার এই ধরনের আদেশ দেওয়ার কোনো কর্তৃত্ব নেই। এই প্রশ্নটা কখন আসবে? যখন আইন মানার প্রশ্ন আসছে। এগুলোই আইন মেনে কোনো কিছু হয়নি, পুরোটাই বেআইনি। তিনি যে আদেশ দিয়েছেন সেটা তো প্রশাসনিক আদেশ না, যদিও তিনি চিফ এক্সিকিউটিভ, তিনি তো পলিটিক্যাল অর্ডার দিচ্ছেন। কাকে মারবে কাকে ধরবে ওনার এসব বলার এখতিয়ারই নেই। বিশেষ পরিস্থিতিতে শেষ অপশন হিসেবে ম্যাজিস্ট্রেট ওপেন ফায়ারের কথা বলতে পারেন। এটা কখন করবে সেটা পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলে পরিষ্কার করে বলা আছে। জানতে চাইলে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মঞ্জিল মোর্শেদ বলেন, আইন শৃঙ্খলার সঙ্গে তো প্রধানমন্ত্রীর পলিসির সিদ্ধান্ত হতে পারে, যেমন বিজিবি মোতায়েন করা হবে, কিন্তু বিজিবি মোতায়েনের পর প্রধানমন্ত্রী বা অন্য কেউ বললে তো গুলি হবে না। প্রধানমন্ত্রী বললেই গুলি করবে এরকম তো সুযোগ নেই। গুলি করার নির্দেশ তো ক্ষেত্র বিশেষে। যদি ম্যাজিস্ট্রেট না থাকে তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জীবন রক্ষার জন্য গুলি করতে পারে, এটা আত্মরক্ষা। আর ঘটনার সময় ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকলে অবশ্যই তার নির্দেশে গুলিটা করতে হবে সর্বশেষ পরিস্থিতির আইন অনুযায়ী। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।